শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের নিয়মিত আয়োজন গল্প কথা। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন কবি, লেখক এবং শিক্ষক সেজুদি জাহান। কেমন আছেন? এই তো ভালো। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গল্প কথার আয়োজনে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন বলতে এই সময়টাতে কিন্তু একটু মনে কোথায় যেন বাধা পড়ে, মনে হয় যে খুব একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা গেছি এবং এখনো ওই সময়টাতেই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিচ্ছি। সেই দিক থেকে আসলে গত বছরটা কেমন ছিল একজন শিক্ষকের জীবনে? বন্দি জীবন ছিল, গ্রেফতার হয়েছিলাম আমরা করোনার কাছে। তো বন্দি জীবন একদিক থেকে বন্দি, মানুষের সংস্পর্শ থেকে দূরে ছিলাম, কিন্তু নিজের ভেতরে যে বোধ সেগুলোর চর্চা যদি করতে পেরে চেষ্টা করেছি করার। তো সেদিক থেকে আমি বলবো যে করোনায় কিছু কিছু ভালো কাজ হয়েছে। আমরা অনেক ধরনের মৌলিক কাজগুলো করতে পেরেছি বা সেই চর্চার ভেতর দিয়ে যেতে পেরেছি। আচ্ছা, যেহেতু শিক্ষকতা করছেন, আপনার জীবনের মধ্য দিয়েও কিন্তু একটা নতুন একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, অনলাইনে ক্লাস নিতে হয়েছে। সেই বিষয়টা আসলে কিভাবে আয়ত্ত করেছেন? একদমই নতুন একটা ব্যাপার ছিল। অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারটার সঙ্গে আসলে এই যে আপনি যে কথা বলছেন, উপস্থাপনা করছেন ক্যামেরার সামনে, আপনার এক ধরনের অনুভূতি হচ্ছে, অনেক দর্শক। তো আমাদের আসলে শিক্ষকতা করেছি, আমাদের সামনে দর্শক ছাত্র বা ছাত্রীরা ছিল। তারা ঠিক দর্শক হিসাবে না, তারা শিক্ষার্থী হিসাবে যে কোনো একটা জিনিস শেখার জন্য ছিল। কিন্তু এই যে ক্যামেরার সামনে যে থাকার একটা অভিজ্ঞতা, এটা আমাদের আগে ছিল না কখনো। এটা ফার্স্ট টাইম যে অনলাইন ক্লাসে আমরা যে ক্লাস নিচ্ছি, এখানে ক্যামেরার সামনে শিক্ষকরা ক্যামেরার সামনে অনেকেই আনইজি ফিল করেছেন, ক্যামেরার সামনে গিয়ে কিভাবে কথা বলবো। আর খুব স্বাভাবিকভাবে আমাদেরকে অনেক অপ্রাসঙ্গিক কথা প্রসঙ্গক্রমে টেনে নিয়ে আসতে হয় বোঝানোর জন্য। দেখা গেছে যে কোনো একটা কথা কেউ কষ্ট পেয়েছে বা কাউকে হয়তো মনে আঘাত অনিচ্ছাকৃতভাবে অনেক সময় হয়। তো এই ধরনের সেন্সর করা আসলে শিক্ষক জীবনে খুব কঠিন। হ্যাঁ, তো মেপে মেপে কথা বলা একটু মুশকিল ক্লাসরুমের মধ্যে, কিন্তু সেটা আমাদেরকে করতে হয়েছে। এটাও একটা ভালো দিক যে মেপে কথা বলা আসলেই উচিত। সব সময় বেশি কথা বলা আসলে উচিত না, যদিও আমি অনেক বেশি কথা বলি। তো এই ক্যামেরার সামনে আমাদের যে একটা অভিজ্ঞতা হলো, একই সঙ্গে মেপে কথা বলার একটা প্র্যাকটিস হলো, এটা আমি বলবো যে ইতিবাচক একটা দিক। আসলে সময়ের সাথে সাথে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, এবং সেই পরিবর্তনের কথা যদি আসে, তখন বাংলা ভাষার পরিবর্তনের কথা যদি একটু জানতে চাই, যে আমরা প্রতিদিন তো বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু সময়ের সাথে সাথে এই ভাষাটাও পরিবর্তিত হয়ে গেছে। কতটুকু যথার্থ ব্যবহার হচ্ছে আসলে? দেখেন, আমাদের ভাষা আন্দোলন এখনো শেষ হয়নি, ভাষা আন্দোলন এখনো চলছে। কারণ আমি বলবো যে ভাষা আন্দোলন ঠিক যেই জায়গা থেকে হয়েছে, ভাষা আন্দোলন যে 52-তে হয়েছে বা 48-এর পরে হয়েছে সেটা কিন্তু না। পৃথিবীতে এখন পর্যন্ত ভাষা আন্দোলন চলছে। ভাষা আন্দোলন চলছে এই জন্য যে আমি যে ভাষায় পড়ছি, আমি যে ভাষায় কথা বলছি, যে ভাষায় পড়ছি, সেই ভাষার সঙ্গে আমার রাষ্ট্রের যেই দাপ্তরিক ভাষা, যেই ভাষায় আমি পরীক্ষা দিব, আমার যে পড়াশোনাটা শেষ করলাম, এরপরে যে আমি পরীক্ষাটা দিব, সেই মাধ্যমটা কি হবে। হ্যাঁ, তো এটা আমাদের যে ভাষা আন্দোলন 52, সেটার মূল বিষয়টা ছিল রাষ্ট্রভাষা। কোন মাধ্যমে আমি পরীক্ষা দেব, উর্দু মাধ্যমে, উর্দু ইংরেজি মাধ্যমে, না বাংলা ইংরেজি মাধ্যমে, এটা নিয়েছিল আমাদের। তো এখন যেটা হয়েছে, এখন যে আন্দোলনটা, সেটা হচ্ছে যে যেখানে একটি রাষ্ট্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, এখানে কিন্তু ইংরেজিও না, বাংলা, সেখানে সাইনবোর্ডগুলো বা আমাদের বিভিন্ন সেক্টরে যে আমি যে সেক্টর শব্দটা ব্যবহার করেছি, অনেকেই এটা আবার পিক করবে যে আপনি তো নিজেই বাংলার মধ্যে ইংরেজি বলছেন। তো এটা এক জিনিস, বাংলার মধ্যে ইংরেজি শব্দ এক জিনিস, কিন্তু আমি দাপ্তরিক ভাষা হিসাবে, রাষ্ট্রের যে মূল ভাষা, সেই ভাষা হিসাবে বাংলা ব্যবহার করা। ঠিক আছে, আমি যখন পরীক্ষার খাতায় লিখব, আমি অবশ্যই সেখানে প্রমিত যে বাংলা আছে বাংলার, সেটা লিখব। আমি সেখানে নিশ্চয়ই আমার আঞ্চলিক ভাষা, আমি যদিও আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রাখি এবং সেটাই রাখা উচিত,
কিন্তু ওই আমার লেখার ভাষায় যেন এমন ভাষা আমি ব্যবহার করি যেটা সবাই বোঝে। হ্যাঁ, তো সেই রাষ্ট্রভাষা, সেই দাপ্তরিক ভাষা, আমার পরীক্ষার খাতা, আমার যে চাকরির পরীক্ষাগুলো দিব সেটা, আপনি যে উপস্থাপনা করছেন সেই ভাষার মাধ্যম, আমি যে কথা বলছি সেটার ভাষার মাধ্যম অবশ্যই একটা মান ভাষা হতে হবে। ঠিক আছে, যে ভাষাটা সবাই বুঝবে। কিন্তু কথা হচ্ছে ভাষার যে বিবর্তন, আমরা অনেকেই এই আপত্তি তুলি। মানে আমি বলতে চাচ্ছি মান ভাষাটা হচ্ছে, মান যে বাংলা সেটা হবে রাষ্ট্রের মূল ভাষা, সেই ভাষাটাই সবাই বুঝবে। এখানে আমি কথা বলছি, আপনি বুঝতে পারবেন, যারা দর্শক তারা বুঝতে পারবেন, এখানে যারা নেপথ্যে কাজ করছেন তারাও বুঝতে পারবেন। কিন্তু আমি যখন আপনার সঙ্গে নিজের এলাকার ভাষায় কথা বলবো তখন হয়তো সবাই বুঝতে পারবে না। এটা হচ্ছে মান ভাষা, রাষ্ট্রভাষা বা একটা দাপ্তরিক ভাষার মূল বৈশিষ্ট্য। কিন্তু আমি যখন আপনাকে বললাম যে সেক্টর, হ্যাঁ এই সেক্টরে, ঠিক আছে, আমরা একটু অতীত ঘাটলে দেখব অরিজিনাল যে বাংলা শব্দগুলো আছে সেই শব্দগুলো বললে কিন্তু আমি এগোতে পারবো না। কুলা, ঢেকি, গঞ্জ, ডাগর, হ্যাঁ আমাদের সার্কেল ছিল, আমাদের পরিগণ্ডি ছিল ওই কেন্দ্রিক। এখন আমাকে তো চন্দ্র সূর্য দেখতে হয়েছে, সংস্কৃতকে আমদানি করতে হয়েছে, আমাকে আনারস খেতে হচ্ছে জ্বর হলে, হ্যাঁ তো আনারস আমি পর্তুগিজ আনতে হচ্ছে, দুনিয়াদারি দেখতে হচ্ছে, আমি আরবি ফার্সি সবই আমাকে আনতে হচ্ছে। তাহলে ওই জায়গা থেকে আমি বলবো বাংলা যেহেতু সংকর, আমরা জাতি হিসাবে সংকর, আমাদের ভাষাটাও সংকর, এবং কোনো ভাষাই আসলে এই যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যে সমৃদ্ধ হওয়ার ব্যাপারটা, এটা আসলে সব ভাষাতেই আছে। শুধু বাংলা ভাষাতেই যে এই ব্যাপারটা ঘটছে সেজন্য যে মাথা খারাপ করে ফেলতে হবে তা কিন্তু না। আমি আবারও বলছি, দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে রাষ্ট্রের ভাষা আর একটা হচ্ছে এই যে ভাষার প্রবাহমান। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু আরো কিছু জানার আছে, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। দর্শক নিয়ে নিচ্ছে এই মুহূর্তে একটা বিরতি, ফিরে আসছি আবারও গল্পকথার আয়োজনে, আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্পকথার আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন কবি এবং শিক্ষক সেজুতি জাহান। আপনি তো একজন কবি, যেটা আমি বলছিলামও পরিচয়ের সময়, কবিতার বইও আছে, লেখালেখির মধ্য দিয়ে সময় পার হচ্ছে বা অবসরে লিখছেন, কিন্তু লেখালেখির জন্য নিজেকে আসলে কি করে প্রস্তুত করেছেন? লেখালেখির জন্য আসলে প্রস্তুতি নিতে গেলে বলতে হবে যে একেবারেই আসলে ধ্যানমগ্ন হতে হয়। এটা এক ধরনের ধ্যানের মতো। আসলে যে কোনো চর্চাই মানে ধ্যানের পর্যায়ে না গেলে আসলে সেটা সিদ্ধি লাভ হয় না আর কি। তো লেখালেখি বা কবিতা লেখার ব্যাপারগুলো আসলে হয় কি, অনেক সময় অনেক ভাবনাই আসে, কিন্তু একদম অ্যাকুরেট যেই শব্দগুলো নির্বাচন করলে আমার জন্য কবিতা, আমার যে ভাবটা সেটার একেবারে আসল বিষয়টা চলে আসছে, এরকম যদি কোনো শব্দ নির্বাচন করতে যাই, দেখা যায় তার জন্য অনেক পড়াশোনা করা লাগে সেজন্য। হ্যাঁ, তো সেই পড়াশোনাটা করার জন্য আমাকে অনেক কিছুতেই ছাড় দিতে হয়। হ্যাঁ, যেমন স্বাভাবিকভাবেই শিক্ষকতা করি, শিক্ষকতা করতে গেলে নিবেদিত হতে হয়। একজন শিক্ষক কখনো গবেষক বা ঠিক ওই অর্থে কবি হতে পারেন না, ঠিক আছে? তো সবগুলোই করতে গেলে আসলে কোনোটাই হয় না। আমি বলবো যে কবিতা লিখতে গেলে অবশ্যই ওই যে ধ্যানের জন্য পড়াশোনা করতে হবে, এবং একই সঙ্গে অন্যরা যা লিখছে সেগুলোর সঙ্গে আমার যে পার্থক্য, সেই পার্থক্যটা করতে শিখতে হবে। হ্যাঁ, তা না হলে আসলে প্রস্তুতি, তো আমি বলবো যে আমার প্রস্তুতি আসলে আমার মা কবিতা লিখতেন, ছোটবেলা থেকে একটা কবিতার পরিবেশ, গানের পরিবেশে বড় হয়েছি। সেই অর্থে কবিতা হয়তো মানে যেহেতু একটা সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছি, ফলে ওভাবে চলে এসেছে। কিন্তু এটার জন্য পরিচর্যা লাগবে এবং অনেক চর্চা করা লাগবে, সেটার জন্য আরো সময় দিতে হবে আর কি, এটা মনে করি। সেক্ষেত্রে আসলে ক্রিয়েটিভিটির দিক থেকে পরিচর্যা ব্যাপারটা আসলে কতটুকু জরুরি বা কিভাবে করা সম্ভব? পরিচর্যাটা, একজন সঙ্গীত শিল্পী, আমরা যে রেজওয়ানা চৌধুরী বন্যার গান শুনি বা মমতাজের গান শুনি, আমরা বলি যে গড গিফটেড গলা, গড গিফটেড, ডেফিনেটলি অনেক কিছুই গড গিফটেড, সেটাকে ঘষে মেজে আরও বেশি পরিশীলিত করতে হয়, আরও বেশি শার্প করতে হয়। হ্যাঁ, তো সেটার জন্য আমরা যখন বন্যার গান শুনি আমাদের কাছে মনে হয় কণ্ঠ না জানে কি। হ্যাঁ, তো যখন আমি কবিতা লিখব
আমি যখন লিখবো, শুধু কবিতা না, যে কোনো ক্ষেত্রে আমি একটা কথা লিখছি, একটা শব্দ লিখছি, একটা বাক্য লিখছি, 10 জনের মনে হবে যে আরে এই কথা তো আমিই ভাবছিলাম, বলতে চাই কিন্তু বলতে পারি না। 10 জনের কথা যখন আমি বলবো, তখন অবশ্যই 10 জনকে নিয়ে আমাকে চর্চা করতে হবে, 10 জনের চিন্তা নিয়ে চর্চা করতে হবে। এর আগে যারা যে 10 জন কথা বলে গেছেন, লিখে গেছেন, তাদের জিনিস নিয়ে, মানে তাদের লেখালেখি চিন্তা ভাবনা নিয়ে আমাকেও কাজ করতে হবে, তাহলেই আমি বলতে পারবো। তাছাড়া তো আসলে আমার তো এটা তো শুধুমাত্র গড গিফটেড হলে কিছুটা হয়তো সম্ভব, কিন্তু পুরোপুরি সম্ভব না, চর্চার বিষয়। জি জি। আর সেক্ষেত্রে নতুন যারা কবিতা লিখছেন বা নতুন যে কবিতাগুলো আছে যারা লেখালেখি করছেন, সেইগুলো নিয়ে আপনার কি ভাবনা? এখানে আমি একটা কথা বলি, কবিতা লিখছেন, রবীন্দ্রনাথ অসংখ্য কবিতা লিখেছেন, সব কবিতা কিন্তু আমরা পড়ি না বা সবাই জানি না। লিখতে লিখতে একটা সময় আসলে কিছু একটা হয়ে ওঠা হয়, এটাও একটা চর্চার ব্যাপার। তো আপনি প্রতিদিন যদি 5টা করে বাক্য লেখেন, 5টা করে শব্দ লেখেন, একটা সময় আপনার শব্দ এমনিতেই আপনার নিয়ন্ত্রণে এসে যাবে। তো আমার মনে হয় নতুন যারা লিখছে, একটা লিখলাম শেষ এরকম বিষয়টা না, রেগুলার লিখতে হবে, লিখতে লিখতে একটা জিনিস বের হবে। আমার কাছে মনে হয় এটা, যারা নতুনরা লিখছেন বর্তমান, যে অনেকেই অনেক ভালো করছেন, অনেকেই অনেক ভালো করছেন, এই ভালোটা আমরা হয়তো ওভাবে দেখতে পাচ্ছি না। কিছু সময় চলে গেলে আমরা হয়তো এখন যেমন সৈয়দ হককে আমরা মনে করছি, শামসুর রহমানকে মনে করছি, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে জীবনানন্দ দাশকে নিয়ে এখন আমরা একেবারে মনে হয় যে প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমরা তাকে নিয়ে গেছি ওই পর্যায়ে কবিতার ক্ষেত্রে। তো জীবনানন্দ দাশ কিন্তু তার জীবদ্দশায় এইরকম এই অবস্থায় কিন্তু তিনি ছিলেন না। একটা কবি, একজন লেখক, তিনি কিন্তু তার মানে সময়ে এইভাবে সময়ের কাছে গ্রহণযোগ্য হন না, সময় চলে গেলে তারপর গ্রহণযোগ্য। এই সমসাময়িক সময়ে আবার ফিরে আসবো, তবে পাশে আমি আপনার বইটা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে একটু জানতে চাই। এটা কবে লেখা হয়েছিল, কতগুলো কবিতা আছে? এটা লেখা হয়েছিল বিভিন্ন সময়ে, অনেক সময়, মানে এক বছরে যে লিখেছি তা না, বিভিন্ন বছরে লেখা হয়েছে। তো এটা একেবারে, মানে আমি বলবো যে শিশু তো একটি বই, যেহেতু প্রথম সন্তানের যে একটা, অনেকেই আবার বলে থাকেন যে কবিতা লিখলে সেটা সন্তানের কথা বলা হলে প্রকাশককে বলা হবে বাবা, সেক্ষেত্রে সাবধান। তো আমি এখানে বলে রাখি যে প্রকাশক সাবধান না, মানে এটা ঠিক না এই কথাটা, কারণ সন্তান যেরকম অনেক কিছুর বিনিময়ে সৃষ্টি, অনেক কিছু বলবো, অনেক মুহূর্ত আর কি, অনেক মুহূর্তের পরে সন্তান জন্ম হয়। কবিতা কিন্তু অনেকগুলো মুহূর্ত, মানে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছি, আমার মাথায় কি কি কাজ করছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা খুব, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কবিতা হয়েছে। যুদ্ধটা যে মানুষের মগজের মধ্যে যে মানে কাজ করেছে, ওই সময়টা হচ্ছে কবিতার পিতা, আমি এভাবে বলবো। প্রকাশক হচ্ছে পরিচয় দানকারী, মানে পরিচয় করিয়ে দিচ্ছেন মানুষের কাছে, কবিতাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি প্রকাশক। তো আপনি যে বললেন যে কবিতা লেখার ক্ষেত্রে এটা কবে কিভাবে বের হয়েছে, প্রকাশিত হয়েছে 16 সালে, কিন্তু এর বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে আসলে কবিতা ভর করেছে। এই মুহূর্তে একটা কবিতা শুনতে চাই, কয়েকটা লাইন যদি শুনতে পারি আপনার পছন্দের কোনো কবিতা থেকে। আমার অতি পছন্দের একটি কবিতা, মানে এটা আমি মাঝে মাঝেই পড়ি, সাক্ষাৎ কবিতাটি। পিতা, হয়তো তোমার সাথে আমার দেখা হয়ে যাবে কোনো এক কালে, রাত 8টায় বিকশিত ছাতিমের পরমাণু বাসে, হয়তো জোছনার মায়া জাগা বেদনার জালে, হয়তো সেখানে বারুদের তপ্ত বায়ুর দল উস্কানি দেবে কবুতর রঙা তোমার সে আদরে, হয়তো এই পৃথিবী থাকবে না আর পৃথিবীর সাথে, হয়তো হাসনা হেনার চিকন পাপড়ির তলে গেয়ে যাবে ধনুক কুমার রণসঙ্গীত, অথবা রঙ্গনের লালে মিশে যাবে তোমার না বলা বহুতর বেদনার ডাক, হয়তো তোমার সাথে আমার দেখা হবে কাটা আমলকি বৃক্ষের বক্ষ ব্যারামে। বাহ, চমৎকার। আমি গল্পে আবারও ফিরবো, তবে এই কবিতার রেশ থাকতে থাকতে আমি একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আবারও গল্প কথায় আরেকটা বিরতি নেবার। ফিরে আসছি আবারও আমাদের আজকের আয়োজনে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন কবি এবং শিক্ষক সেজুতি জাহান। যে চমৎকার একটা কবিতা শুনছিলাম, এই কবিতা লেখার মুহূর্তটা কি মনে আছে? অবশ্যই মনে আছে। 2012 সালে আমার বাবা মারা গিয়েছিলেন। তো তারপরে বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মানে অনেক রকম স্মৃতি, আসলে মানুষ যখন কষ্টের মধ্যে থাকে তখন কিন্তু সে স্মৃতি হাতড়ায় ভালো থাকতে চেষ্টা করে। তো তখন মানে বাবা আমার কাছে আসলে প্রতিটা মেয়ের কাছেই বাবা অন্যরকম একটা ব্যাপার। তো সেই সময়টা 12 সালে লেখা কবিতা, 2012 সালে লেখা কবিতা। তো সেই সময়ে মনে পড়তো যেসব কথা সেগুলো আমি লিখেছি এবং বাবার সঙ্গে সাক্ষাতের একটা যে মানে খুব আগ্রহ যে বাবা তুমি ফিরে আসো, বা একটা ফোন নাম্বার যদি থাকতো, ওই যে একটা মুভি আছে বোধহয়, ওই যে কাশ্মীরি যে একটা মুভি আছে, বাবার সঙ্গে কথা বলতে চায় যে বাবা তুমি কোথায়, আল্লাহর কাছে ফোন করে কথা বলতে চায়। তো এরকম একটা বিষয়, মানে খুবই শিশুতোষ, কিন্তু তারপর সবার জীবনে ঘটে, সবার জীবনে আসে সেই বিষয়গুলো আর কি। সেই মুহূর্তগুলোকে আপনি সুন্দর করে ফুটিয়ে তুলছেন আপনার চেষ্টা করেছি। আসলে একটা সময় ছিল যখন কবিতা পড়া নিয়ে বা কবিতা নিয়ে কিন্তু যুব সমাজে খুব একটা চাঞ্চল্য একটা সময় গেছে। এখন আসলে সেই হালচালটা কেমন, কবিতার হালচাল কেমন দেখছেন আপনি? আপনার কি মনে হয়? কবিতার জায়গা দখল করে নিয়েছে আসলে গেমস, আমি যেটা বলবো ইয়াং জেনারেশন, তারা গেমস বা এই যে আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম যে অ্যাপস আছে, মানে কারিগরি করা, এই ট্রল করা, হ্যাঁ বিভিন্ন কালচার তৈরি হয়ে গিয়েছে, ট্রল বা মিমিক্রি তৈরি করা। হ্যাঁ, কবিতা ভাল লাগে না, কবিতা এগুলো আসলে যারা করে তারা এখনো করে সেই, তবে এরকম যে আগে যে কথাটা বললেন আপনি, সেই অবস্থাটা এখন নাই আসলে। এটা মানে শুধু মানে ছেলেপেলেদের বা জেনারেশনকে দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা, হ্যাঁ, তারা যেমন আমি আমার ছেলেকে যদি বলি যে বাবা তোর এই বয়সে তো আমরা এটা খেলতাম, ওই যে একটু আগেই বলেছি, তো ও বলে যে মা তোমাদের সময় তো এরকম ইউটিউব ছিল না। তো যেটা হয়েছে এরকম হয় আর কি, যে মানে একটা সময় একটা স্রোত আসে আর কি, তারা তাদের মতো করে সময়টা আসলে উপভোগ করছে। যেহেতু সোশ্যাল মিডিয়ার কথাটা আসলো, সেক্ষেত্রে আমি একটা বিষয় জানতে চাই যে এই যে ফেসবুক সাহিত্য, যেটা এখন আমরা খুব দেখি, যারা কবিতা লিখছেন, ভুলভাল কবিতা লিখছেন, ভুলভাল বানানে লিখছেন, একদম 12টা বাজিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আসলে আপনার কি মতামত? এখানে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে ভুলভাল শব্দটি আমি ঠিক কবিতার ভুল আমি বলতে পারবো না যে এই কবিতাটা ভুল হয়েছে। যেমন আমাদের খুব পরিচিত একজন কবি ইমতিয়াজ মাহমুদ, উনি প্রায় একটা কথা বলেন, সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশের কবিতা সাধারণত কেউ যদি স্ট্যাটাস আকারে দেয় তাহলে অবশ্যই যেন কোটটা দেয়, না হলে উঠতি কবিরা সবসময় ছন্দে ভুল ধরবে। এই যে ভুলটা আসলে বলা যায় না। তবে ওই যে বানানের কথা বললেন, অবশ্যই আমি যেহেতু মান ভাষায় লিখছি, আমার লিখিত লেখার ব্যাপারটা হচ্ছে দলিলের ব্যাপার। দলিল যেরকম একবার স্ট্যাম্প হয়ে গেলে, যে কোনো জিনিস লিখতে গেলে আমাকে অবশ্যই সেটার বানান এবং সেটার শুদ্ধতা আমাকে অবশ্যই মানে গ্রহণ করতে হবে। সেখানে আমার অবশ্যই ভুল আমি ধরবো, কিন্তু একটা কবিতা হয়ে ওঠার ব্যাপারে আমি কিন্তু সেটার ভুল বলতে পারি না। আচ্ছা, ফেসবুকের ব্যাপারে আমি বলবো, ফেসবুকে অনেকেই লিখছেন, কেউ মনে করছেন যে তাদের এই পড়ছে, মানে ফেসবুক পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। পজিটিভ দিকটি আমি বলবো যে কখনো কবিতা পছন্দ করতো না, তার কোনো একজন পরিচিত লোক বা মানুষ সে কবিতা লিখছে, বা তার কবিতা বা তার লেখা তার ভালো লাগছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেও নিজেও উদ্বুদ্ধ হলো যে না আমিও শুরু করি। তো এই যে সেটা আমার কথা হচ্ছে যে তুমি তোমার সুকুমার বৃত্তিকে যে কোনো পন্থায় সেটাকে প্রকাশ করো, হ্যাঁ, তাতে হবে কি ব্রেনের যে ভালো দিকগুলো সেগুলোর চর্চা হবে। এটা আমার কাছে ঘুরে ফিরে আবারও কিন্তু চর্চার কথাটা আসছে। তো একজন মানুষ যখন আরেকজনকে ফলো করছে বা দেখছে যে ও ভালো কবিতা লিখছে, এই যে একটা ব্যাপার ফেসবুকে ঘটে, অমুক কি লিখছে দেখি, তমুক কি লিখছে দেখি, এই যে একটা যোগাযোগ, একটা বাজার, আমি বলবো গণবাজার, এই জিনিসটা আমি দরদাম করতে পারছি, নিজের সঙ্গে পার্থক্য করতে পারছি, আমি কতটা ভালো লিখছি আরেকজন কতটা। তবে ফেসবুকে সব দিতে নেই।
লেখা মাত্রই ফেসবুকে দিতেন। জি। একটা সময় ছিল, আমি আমার নিজের কথা বলি, আমার কাছে মনে হতো ফেসবুক মনে হয় লেখালেখিরই একটা জায়গা, হ্যাঁ এরকম আমার কাছে মনে হতো। কিন্তু এখন সেটা হয়তো আমার একটু পরিণতি হয়েছে, এখন সেটা মনে করি না যে ফেসবুক লেখালেখির জায়গা, কারণ এতে অনেক প্রবলেম হয়। দেখা গেছে যে আমি যখন যে লেখাটা লিখেছি এরকম অনেকের ক্ষেত্রেই ঘটেছে, অনেকের লেখা যেহেতু লেখাটা ভালো কিন্তু মানুষটা অজ্ঞাত, লেখাটা মেরে দিল, হ্যাঁ মেরে দিয়ে অন্য আরেকজন ছেপে দিল, তখন কিন্তু তার নামটাই চলে আসবে। এরকম অনেক অসংখ্য ঘটনা অহরহ ঘটছে। ফলে নিজের কষ্টের এই সন্তান অন্য আরেকজনের হাতে তুলে দেওয়া এটা দরকার নাই। মানে এটা অন্য কিছু হয়তো শেয়ার করতে পারা, মানে শেয়ার করা যায় আর কি। এবং কথা প্রসঙ্গে শুনছিলাম যে আপনি তো গল্পও লিখেছেন, প্রবন্ধ, উপন্যাস, এগুলো নিয়ে ভাবনা চিন্তা তো হচ্ছে, সেগুলো নিয়ে তো আসলে নতুন করে শুনতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ সাসপেন্সটা থেকে যাবে। আশা করছি সামনে একবার দেখা হলে আরো একবার আমরা বসে সেগুলো নিয়ে গল্প করতে পারবো। গল্পে আসলে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, কিন্তু আমি এটাও জানি যে আপনি গান করেন, সেই গান শোনার লোকটা আমি সামলাতে পারছি না। এটা আপনার পছন্দের একটা গান শুনতে শুনতেই বিদায় নিব, তবে তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি গল্পকথার এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। হাড়েরও ঘরখানি জামেরও ছাউনি, বহন্দে জোড়া, আর তাহারি তলে ময়ূরী, তাহারি তলে